হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের ফার্স্ট সামেটিভের প্রথম স্কুলের গ্রুপ এ আর গ্রুপ বির কোশ্চেনগুলো নিয়ে। পেজ নাম্বার 162। একের দাগের কোশ্চেনগুলো দেখো। গ্রুপ এর একের দাগ, এখানে কোশ্চেন রয়েছে 7টি, সবগুলো হচ্ছে এমসিকিউ। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে যে ওজোন স্তরের ক্ষয় ঘটায়। অপশন এ তে দিয়েছে SO2, বি তে বলেছে CO2, সি তে CX, YX আর ডি তে বলেছে হ্যালন সমূহ। এটার অ্যান্সার হবে অপশন ডি, হ্যালন সমূহ। পরের কোশ্চেন, একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও তাপমাত্রা দ্বিগুণ করলে আয়তন। আমরা ধরে নিচ্ছি চাপ P1 সমান, প্রাথমিক অবস্থায় P1 সমান হচ্ছে P, আর তাপমাত্রা T1 সমান স্মল t, আয়তন V1। এরপর বলেছে যে চাপ দ্বিগুণ করা হচ্ছে, তাহলে অন্তিম অবস্থা P2 বলতে চাপ দ্বিগুণ বলতে 2P, আর টেম্পারেচার T2 V2 আমাদের। তোমরা ফর্মুলা জানো যে P1 V1 বাই T1 সমান হচ্ছে P2 V2 বাই T2। এখন আমরা এই মানগুলো বসাবো। P1 সমান ধরেছি P, V1 সমান কিছু ধরিনি, D লিখলাম V1, আর T1 বলতে T ধরেছি, P2 2P ইন্টু V2 থাকলো, আর T2 হচ্ছে, এখানে দেখো টি কাটছে আর 2 কাটছে, আর কাটছে P আর P, তাহলে পেলাম V1 ইজ ইকুয়াল টু V2, বা লিখতে পারি V2 সমান হচ্ছে V1। চেয়েছে কি দেখে নাও যে দ্বিগুণ করলে আয়তন কি হবে, তাহলে দ্বিগুণ করলে আয়তন হচ্ছে আগের আয়তনের সমান, তাহলে অপশনটা দেখে নাও, অপশন ডি বলেছে, দেখো পূর্বের আয়তনের সমান, অপশন ডি হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে তিনের দাগের কোশ্চেন। তিনের দাগের কোশ্চেনে বলেছে দীর্ঘদৃষ্টি ত্রুটিযুক্ত চোখে প্রতিবিম্ব হয়। অপশন এ রেটিনায়, বি রেটিনার সামনে, সি রেটিনার পেছনে, আর ডি কখনো রেটিনার সামনে কখনো রেটিনার পেছনে। এটার ক্ষেত্রে অ্যান্সার হবে অপশন সি, রেটিনার পেছনে। দীর্ঘদৃষ্টি ত্রুটি ইংরেজিতে বলা হয় হাইপারমেট্রোপিয়া। তোমরা ইংরেজিটাও মনে রাখবে, ঠিক আছে? এই হাইপারমেট্রোপিয়া কি? যখন কোনো ব্যক্তি দূরের জিনিস দেখতে পায় কিন্তু সামনের জিনিস দেখতে পায় না, তখন সেই রোগকে বলা হয় হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে সব সময় উত্তল লেন্স ব্যবহার করা হয়। আর একটা কোশ্চেন হয় যে উত্তল লেন্স ব্যবহার করা হয় বা ধনাত্মক ক্ষমতাযুক্ত লেন্স ব্যবহার করা হয়, তাহলে হাইপারমেট্রোপিয়া থেকে কিরকম কোশ্চেন হয়, হাইপারমেট্রোপিয়া কাকে বলে, বা বাংলায় বলা হয় দীর্ঘদৃষ্টি ত্রুটি কাকে বলে, এর প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়, উত্তল লেন্স ব্যবহার করা হয়, আর ধনাত্মক ক্ষমতাযুক্ত লেন্স ব্যবহার করা হয়। এটা হয়ে গেল। একই রকম ভাবে আমাদের যে রয়েছে স্বল্প দৃষ্টি ত্রুটি, এটা কি? কোনো ব্যক্তি যখন সামনের জিনিস
দেখতে পায় কিন্তু দূরের জিনিস দেখতে পায় না, তখন সেটাকে বলা হয় স্বল্প দৃষ্টি ত্রুটি বা ইংরেজিতে বলা হয় মায়োপিয়া। এর ক্ষেত্রে ব্যবহার করা হয় অবতল লেন্স। আর এটা হচ্ছে ঋণাত্মক ক্ষমতাযুক্ত লেন্স ব্যবহার করা হয়, ক্ষমতাযুক্ত লেন্স। এটার ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে প্রতিবিম্ব গঠিত হচ্ছে রেটিনার পেছনে, এটার ক্ষেত্রে প্রতিবিম্ব গঠিত হবে রেটিনার সামনে। ঠিক আছে, এখান থেকে যে সমস্ত কোশ্চেন হয় সমস্ত তোমাদের আলোচনা করে দিলাম। এখানেও তোমরা মায়োপিয়া কাকে বলে সংজ্ঞা তোমরা দেখে নেবে, এখান থেকে মোটামুটি এই কোশ্চেনগুলো হয়। তারপর কোশ্চেন দেখে নাও, একের দাগে 4, একটি বস্তুর দৈর্ঘ্য 3 সেমি, বস্তুটিকে উত্তল লেন্সের সামনে রেখে যে সমশীর্ষ প্রতিবিম্ব পাওয়া গেল তার দৈর্ঘ্য 6 সেমি হলে রৈখিক বিবর্তন কত হবে? বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে, প্রতিবিম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। রৈখিক বিবর্তন সমান হয়, রৈখিক বিবর্তন হচ্ছে, রৈখিক বিবর্তনের দুটো ফর্মুলা, দুটোই তোমাদের বলে দিচ্ছি। প্রথমটা হচ্ছে যে প্রতিবিম্বের দৈর্ঘ্য, বাই হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, যে অঙ্কটি দেওয়া আছে এই ফর্মুলা দিয়ে হবে, কারণ প্রতিবিম্বের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে দেখো 6 সেমি, আর হচ্ছে বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেমি, তাহলে হচ্ছে 6/3 সমান হচ্ছে 2 সেমি হচ্ছে অ্যান্সার, 2 সেমি নয় 2 হচ্ছে অ্যান্সার রৈখিক বিবর্তন। আর রৈখিক বিবর্তন সমান হয় প্রতিবিম্বের দূরত্ব বাই হচ্ছে বস্তুর দূরত্ব। ঠিক আছে, এটাও হয়, কিন্তু আমাদের যে দেওয়া আছে যে প্রতিবিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে, অ্যান্সার হচ্ছে 2, অপশনটা দেখে নাও, অপশন বি। এরপরের কোশ্চেন, একটি লাল জবা ফুলকে নীল আলোতে দেখলে ফুলটিকে অপশন এতে বলেছে লাল দেখাবে, বিতে বলেছে নীল দেখাবে, সিতে বলেছে কালো দেখাবে, আর ডিতে বলেছে সাদা দেখাবে। এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, কালো দেখাবে। পরের কোশ্চেনে বলেছে প্রদত্ত যে যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না সেটি হলো, এটার ক্ষেত্রে অ্যান্সার হবে অপশন ডি, LiH 1.7। পরের কোশ্চেন, এ বি সি ডি 4টি মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক দেওয়া আছে। দেখো এ এর পারমাণবিক ক্রমাঙ্ক দিয়েছে 4, বি 5, সি 6 আর ডি বলেছে 7। এদের মধ্যে যে মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি, এটা দেখো যে 4 5 6 7, 4 5 6 7 এইভাবে আছে, 4 5 6 7 বলতে রো বরাবর রয়েছে, রো বলতে পর্যায় বরাবর রয়েছে। তাহলে পর্যায় বরাবর যদি বাম থেকে ডান দিকে যাওয়া হয়, তাহলে পরমাণুর ব্যাসার্ধ কমতে থাকে। বাম থেকে ডানে যদি হয় তাহলে পরমাণুর বাম, লিখে দিচ্ছি বাম থেকে ডান, তাহলে ব্যাসার্ধ কমে। তাহলে যত ডান দিকে যাওয়া হচ্ছে তাহলে 4 সবচেয়ে বড় হচ্ছে 4, কারণ 4 এর পর থেকে 4 5 6 7 ডান দিকে যাওয়া হচ্ছে, তাহলে তার ব্যাসার্ধ ধীরে ধীরে কমছে, তাহলে সবচেয়ে বড় হচ্ছে
4, যার পারমাণবিক ক্রমাঙ্ক দেওয়া আছে 4। 4 বলতে এর ক্ষেত্রে পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 4, তাহলে এর ব্যাসার্ধ হচ্ছে সবচেয়ে বড়। এখানে বলেছে সবচেয়ে বড়, তাহলে অপশন এ হচ্ছে অ্যান্সার। একই রকম ভাবে যদি শ্রেণী বরাবর থাকতো নিচ থেকে উপরে, তাহলে নিচ থেকে উপরের থেকে যদি হয়, লিখে দিচ্ছি নিচ থেকে ভুল লিখলাম, উপর থেকে নিচ, উপর থেকে যখন নিচে নামা হবে নিচ, তখন হচ্ছে বাড়ে। বোঝা গেছে? বাম থেকে ডানে ব্যাসার্ধ কমে, আর উপর থেকে যখন নিচে আসবে তখন ব্যাসার্ধ বাড়ে। তাহলে এটার অ্যান্সার আমরা পেয়ে গেলাম অপশন এ। এরপর 2 দাগের কোশ্চেন। প্রথম কোশ্চেনে বলেছে কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি উপযোগী? অ্যান্সার হচ্ছে এক্সোস্ফিয়ার। পরের কোশ্চেন, বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। পরের কোশ্চেন বলেছে, পরের কোশ্চেন নয়, এটা হচ্ছে অথবা, এর অথবা অর্ধেক লিখলাম, যে কোন প্রাকৃতিক কয়লা ত্রাপন মূল্য সবচেয়ে বেশি? সবচেয়ে ভালো মানের কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট। অ্যান্থ্রাসাইট, এটা অ্যান্সার হচ্ছে অ্যান্থ্রাসাইট। এরপর 3 দাগ, সত্য মিথ্যা বলেছে যে তাপমাত্রার পরম স্কেল ঋণাত্মক তাপমাত্রা সম্ভব নয়, এটা ঠিক, পরম স্কেলে ঋণাত্মক হতে পারে না, তাহলে হবে সত্য। এর অথবা আদর্শ গ্যাসের অণুগুলির আয়তন শূন্য হয়, এটা হবে সত্য। চারের দাগের কোশ্চেন, এসটিপিতে 44.8 লিটার আদর্শ গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণটি লিখো। আদর্শ গ্যাসের ক্ষেত্রে সমীকরণ হয় PV = nRT। n হচ্ছে কি মোল সংখ্যা, তাহলে এখান থেকে আমাদের মোল সংখ্যা বের করতে হবে। মোল সংখ্যা বের করার জন্য আমাদের কি দরকার হয়, যেটা দেওয়া থাকে যা বের করতে বলে, তাহলে এটা হচ্ছে 44.8 বাই হচ্ছে কি আদর্শ গ্যাসের পরিমাণ হচ্ছে 22.4 লিটার হয়েছে। তাহলে 22.4 লিটার দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে সেই পরিমাণ গ্যাসের মোল সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি, কারণ আমাদের মোল সংখ্যা প্রয়োজন। তাহলে মোল সংখ্যা সমান হচ্ছে যা বের করতে বলেছে, যে নমুনা দেওয়া আছে তার পরিমাণ বাই হচ্ছে 22.4, তাহলে 22.4 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি 2, তাহলে n = পেয়ে গেলাম 4। তাহলে এই যেটা বলেছে এই নমুনার আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে n এর জায়গায় 2, তাহলে PV = হচ্ছে 2RT, এটা হচ্ছে। পরের কোশ্চেন, একটি আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করল, ঘনমাধ্যমে আপতন কোণ 75 ডিগ্রি এবং চ্যুতি কোণ 30 ডিগ্রি হলে প্রতিসরণ কোণ। দেখো ছবিগুলো তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। আগে প্রথমে যেটা দেয়া আছে সেটা আগে করে নিই। এটা হচ্ছে ঘনমাধ্যম, ঘন লিখলাম, আর এটা লঘু মাধ্যম, লঘু। ঘনমাধ্যম থেকে কোনো আলোক রশ্মি যখন লঘু মাধ্যমে আসে, তখন আলোক রশ্মি মাধ্যম থেকে কিছুটা দূরে সরে যায়।
বিভেদ তল যেটা থাকে সেখান থেকে দূরে সরে যায়। আর সোজা পথ তার সঙ্গে যেটা দূরে সরে যায় এর মধ্যবর্তী কোণ হচ্ছে চ্যুতিকোণ ডেল্টা। এইখানে দেখো দেওয়া আছে আপতন কোণ। আপতন কোণ সমান বলেছে 75 ডিগ্রি। 75 ডিগ্রি। আমাদের চেয়েছে প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ হচ্ছে তাহলে পুরো কোণটার মান প্রতিসরণ কোণ এটা। তাহলে আই সমান দেওয়া আছে 75, ডেল্টা সমান দেওয়া আছে, ডেল্টা সমান দেখো দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে এই দুটো হয়, এটা যদি সোজা যেত তাহলে এই কোণ আর এই কোণ বিপ্রতীপ কোণ বলতে ডেল্টা যদি বাদ দিই, ডেল্টা বাদ দিয়ে যে এই পাশের যে কোণটা সেটা হচ্ছে 75 ডিগ্রি, তাহলে এই পোরশনটা হচ্ছে 75। 75 এর সঙ্গে যদি 30 করি তাহলে পুরো প্রতিসরণ কোণ পেয়ে যাব। তাহলে ডেল্টা সমান আমরা জানি হয় ডেল্টা সমান, এটা পুরোটা যদি আর ধরি তাহলে আর মাইনাস আই, পুরোটা যদি আমরা আর ধরি তাহলে আর ডেল্টা হচ্ছে এই ছোট কোণটা হচ্ছে ডেল্টা, আর এই টুকু কোণটা হচ্ছে আই। তার কারণ হচ্ছে দুটো হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে আর সমান হচ্ছে বা ডেল্টা সমান যেভাবে তোমরা বলতে পারো, তোমরা যদি আর সমান লিখো তাহলে হবে হচ্ছে ডেল্টা প্লাস আই, বা যখন উল্টো দিক থেকে লিখবো তখন ডেল্টা সমান হচ্ছে আই মাইনাস আর মাইনাস আই। বোঝা গেছে? তাহলে আমাদের আর কোণ প্রয়োজন, তাহলে আর কোণ সমান হচ্ছে আর ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল্টা প্লাস আই। ডেল্টা সমান হচ্ছে 30 ডিগ্রি প্লাস আই, আই সমান হচ্ছে আপতন কোণ যোগ করলে হচ্ছে 105 ডিগ্রি। তাহলে প্রতিসরণ কোণ হচ্ছে আর সমান পেলাম 105 ডিগ্রি। এটা হচ্ছে একই রকম ভাবে যদি কোনো আলোক রশ্মি, এখানে করছি দেখো, লঘু থেকে ঘনতে আসে, লঘু থেকে ঘন আপতিত হচ্ছে, তখন মাধ্যমের দিকে কিছুটা সরে আসে, তখন ডেল্টা সমান হয়, এটা ডেল্টা, এটা যদি আমরা আই ধরি আর এটা সমান যদি আমরা আর ধরি তখন ডেল্টা সমান হয় আই মাইনাস আর। বোঝা গেছে? এই পুরো কোণটা দেখো, এটা সোজা যেত তাহলে পুরো হচ্ছে আই, তার এই দুটো কোণ হচ্ছে বিপ্রতীপ কোণ, তাহলে আই থেকে যদি আমরা আরটা বাদ দিই বলতে এটা হচ্ছে প্রতিসরণ কোণ, যদি বাদ দিই তাহলে আমরা পাচ্ছি ডেল্টা। এটা কোন আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে, এটা তোমাদের কোশ্চেন আসতে পারে, দেখে নাও। এরপর 2-5 অথবা, এখানেও দেখো একটা অঙ্ক দিয়েছে, বলেছে যে কোনো মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে, কোনো মাধ্যমে আলোর বেগ হচ্ছে v ধরা হয়, v সমান দিয়েছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওই মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক সমান হয় মিউ ইজ ইকুয়াল টু সি বাই ভি। সি হচ্ছে আলোর গতিবেগ, আর শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে মিউ সমান পাচ্ছি, সি এর মান বসাচ্ছি 3 × 10⁸, আর ভি এর মান হচ্ছে 2 × 10⁸। তাহলে এটা কেটে গেল, পড়ে থাকছে 3/2 সমান হচ্ছে 1.5। তাহলে ওই মাধ্যমে প্রতিসরাঙ্ক হচ্ছে 1.5। 1.5 হচ্ছে কাঁচ মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক। কাঁচ মাধ্যমে প্রতিসরাঙ্ক হচ্ছে 1.5। পরের কোশ্চেন 6টা। কোশ্চেন বলেছে কাঁচের প্রিজমে কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে কম? সবচেয়ে কম বিচ্যুতি হচ্ছে লাল, আর সবচেয়ে বেশিটাও লিখে রাখি, বেশি হচ্ছে বেগুনি। তাহলে এটা হচ্ছে কম আর এটা হচ্ছে বেশি। তাহলে কিভাবে মনে রাখবে যে নিচে আছে, সবচেয়ে নিচে আছে বেগুনি আর সবচেয়ে উপরে আছে লাল, ঠিক আছে? তাহলে যত নিচের দিয়ে নামা হচ্ছে তত তরঙ্গ দৈর্ঘ্য আলোর হচ্ছে বিচ্যুতি তত বাড়ছে।
এইগুলো তোমরা একটু ছক হিসেবে লিখে রাখবে। তাহলে নিচ থেকে ওপর থেকে যখন নিচে নামছি তখন বিচ্যুতি তত বাড়ছে। সবচেয়ে কম ওপরটাতে সবচেয়ে উপরে রয়েছে লাল আর সবচেয়ে নিচে রয়েছে বেগুনি। পরের কোশ্চেন, চাঁদের আকাশ কি রঙের দেখায়? চাঁদের আকাশ হচ্ছে কালো, তার কারণ সেখানে বায়ুমণ্ডল নেই। এরপর দেখো 8 দাগের কোশ্চেন, 2 দাগের 8। এখানে দুটি মৌল দেওয়া আছে, M একটি মৌল, 2 7 N একটি মৌল, N এর পারমাণবিক ক্রমাঙ্ক বিন্যাসটা দিয়েছে 2 8 1। তাহলে দেখো চেয়েছে কি যে উৎপন্ন যৌগের সংকেত। তাহলে N এর বাইরের কক্ষে ইলেকট্রন আছে একটি, M এর বাইরের কক্ষে ইলেকট্রন আছে 7টি। N একটি ইলেকট্রন M কে প্রদান করবে। এতে কি হচ্ছে, M এর বাইরের কক্ষে ইলেকট্রন থাকছে 8টি, অষ্টক নিয়ম পূর্তি করছে। আর একই রকম ভাবে M এর বাইরের কক্ষে ইলেকট্রন ছিল 7টি, আর এখানে একটি চলে এসেছে, তাহলে হচ্ছে 8টি। এক্ষেত্রেও M এর ক্ষেত্রেও অষ্টক নিয়ম পূর্তি হচ্ছে। তাহলে N একটি ইলেকট্রন দিচ্ছে, তাহলে হচ্ছে প্লাস, আর M একটি ইলেকট্রন নিচ্ছে, তাহলে হচ্ছে মাইনাস। তাহলে যে যৌগটি উৎপন্ন হচ্ছে তার সংকেত হচ্ছে N। এটা হচ্ছে যৌগটির সংকেত। এটা যদি বলে কোন বন্ধন, এটা হবে তড়িৎযোজী বন্ধন। তাহলে তড়িৎযোজী বন্ধন কি? যখন কোনো যৌগের ক্ষেত্রে একটি মাত্র মৌল ইলেকট্রন প্রদান করবে। এখানে দেখো M হচ্ছে ইলেকট্রন প্রদান করছে আর M হচ্ছে নিচ্ছে, N ইলেকট্রন প্রদান করছে আর M হচ্ছে গ্রহণ করছে। এই বন্ধনের ক্ষেত্রে হবে তড়িৎযোজী বা আয়নিক। তড়িৎযোজী বা যদি দুটি মৌলই পরস্পর ইলেকট্রন প্রদান করতো তখন সেক্ষেত্রে হতো সমযোজী বন্ধন। বোঝা গেছে? তাহলে এটাও তোমরা একটু দেখে রাখো। তাহলে এটার অ্যান্সার হচ্ছে NM। আর এর মধ্যে যদি বল কোন ধরনের বন্ধন রয়েছে, তোর হচ্ছে তড়িৎযোজী বন্ধন। অথবা এই অথবাতে দিয়েছে, এখানেও Mn দিয়ে দিয়েছে। M সমান বলেছে এখানে M ইলেকট্রন বিন্যাস দিয়েছে 2 8 আর 7, আর N সমান 2 8 8 আর 1। একই রকম এখানেও দেখো N এর বাইরের কক্ষে ইলেকট্রন আছে একটি, আর M এর বাইরের কক্ষে ইলেকট্রন রয়েছে 7টি। তাহলে 1 2 3 4 5 6 7টি। ঠিক আছে, একটি ইলেকট্রন দিয়ে দিল। তাহলে এর বাইরের কক্ষপথে ইলেকট্রন থাকছে 8টি, আর যেহেতু একটি ইলেকট্রন আসছে এই পাশে, তাহলে M এর বাইরের কক্ষে ইলেকট্রন থাকছে দেখো 8টি। তাহলে এখানে চেয়েছে কি দেখে নাও যে কি ধরনের যোজ্যতা দ্বারা যৌগ গঠন হচ্ছে। তাহলে এক্ষুনি তোমাদের বললাম যে একটি মাত্র মৌল যখন ইলেকট্রন দিবে তখন সেই যে যৌগটি উৎপন্ন হবে তার ক্ষেত্রে সবসময় হবে তড়িৎযোজী। তাহলে এটার অ্যান্সার হবে কোন যোজ্যতা বলেছে, তাহলে হবে তড়িৎযোজী। তড়িৎযোজ্যতা বুঝা গেছে? আর এটার ক্ষেত্রেও যৌগটা হতো N। একটা ইলেকট্রন দিয়েছে মানে প্লাস হয়েছে, আর একটা ইলেকট্রন নিয়েছে বলতে মাইনাস। তাহলে এটার অ্যান্সার হচ্ছে তড়িৎযোজ্যতা। এরপর লাস্ট কোশ্চেন, এখানে দেওয়া আছে 2 10 12 আর 18 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলির মধ্যে কোনটি অপর তিনটি থেকে ভিন্ন রাসায়নিক ধর্ম প্রদান করে? দেখো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে, অঙ্ক বলছি আবার, এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে এটাও তো অঙ্কের মতোই। প্রথমে ইলেকট্রন বিন্যাসগুলো দেখে নেবে। তাহলে এটার বাইরের কক্ষপথে দুটি রয়েছে, বাইরের কক্ষপথ পূর্ণ রয়েছে,
এটার ক্ষেত্রে দেখো 2 8, এটার ক্ষেত্রেও দেখো বাইরের কক্ষপথ পূর্ণ আছে। এক্ষেত্রে দেখো 2 8 2 12 হচ্ছে। এক্ষেত্রে দেখো 2 8 8, এটার ক্ষেত্রেও দেখো বাইরের কক্ষপথ এখানে রয়েছে 8টি, বাইরের কক্ষপথ পূর্ণ রয়েছে, এটাতেও রয়েছে 8টি, আর এটাতেও 2 রয়েছে, সেটাও বাইরের কক্ষপথ পূর্ণ রয়েছে। শুধুমাত্র 12 এর ক্ষেত্রে দেখো বাইরের কক্ষপথ পূর্ণ নেই, এসে দুটো ইলেকট্রন তাকে ছাড়তে হবে, তাহলে বাইরের কক্ষপথ পূর্ণ হবে। তাহলে এই তিনটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যা থাকার কথা তাই আছে। তাহলে এই তিনটির রাসায়নিক ধর্ম একই, 2 10 আর হচ্ছে 18। তাহলে রাসায়নিক ধর্ম আলাদা 12 যেটাতে রয়েছে। যে মৌলটির পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 12, তাহলে সেটির ক্ষেত্রে ভিন্ন রাসায়নিক ধর্ম প্রদর্শন করবে। তাহলে অ্যান্সার হচ্ছে 12। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসে যে সমস্ত কোশ্চেন আমি আলোচনা করলাম সমস্ত তোমরা বুঝতে পেরেছো। আর কিছু এক্সট্রা যেগুলো বললাম সেগুলোও তোমরা ভালো করে দেখে নেবে, ওই টাইপেরই কোশ্চেন হয়। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।